আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশে ওষুধের বাজার অনেকটাই নিয়ন্ত্রণহীন। দাম বাড়ছে, আবার অনেক জরুরি ওষুধ ঠিকমতো উৎপাদন করা যাচ্ছে না। ডলারের সাথে বাংলাদেশি টাকার যে মানের হার, এলসি করতে যে সমস্যা, নানা রকমের জটিলতায় ভুগছে ওষুধ শিল্প খাত। তার সাথে নতুন আরেকটি সমস্যা যোগ হয়েছে, যে সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো। এছাড়াও রংপুরে যে 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই 4 খুন নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে। আজ সে বিষয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। 12টি দূতাবাসে ইমেলের মাধ্যমে কারা হুমকি দিয়েছে? প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 70% ওষুধ বিদেশ থেকে আমদানি করা হতো। 80-র দশকের শুরুতে বাংলাদেশে 116টি লাইসেন্সধারী ওষুধ উৎপাদনকারী কোম্পানি ছিল। এই 116টার মধ্যে 8টি ছিল বহুজাতিক কোম্পানি, অর্থাৎ মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি। এই 8টি মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি 70% ওষুধ উৎপাদন করত, আর বাকি যারা রয়েছে তারা বাকি 30% উৎপাদন করত। অর্থাৎ বাংলাদেশের ওষুধ মার্কেট ছিল বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি, এবং এই কোম্পানিগুলো অপ্রয়োজনীয় ওষুধ বা কম প্রয়োজনীয় ওষুধ বেশি উৎপাদন করত। যেমন এই হিস্টাসিন জাতীয়, অ্যালার্জি, অ্যান্টাসিড, এই ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ যে লিস্ট আছে সেই অনুযায়ী তারা কিন্তু খুব বেশি করতো না, এবং এই ওষুধগুলোর দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে ছিল। 1982 সালে প্রথম বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। তার আগে কিন্তু সেই 1940, 46, 70 সাল ওই আইন দিয়ে চলতো। কিন্তু ওষুধ নীতি প্রণয়নের ফলে বাংলাদেশে প্রথম ওষুধ শিল্প গড়ে ওঠে, এবং আজকে বাংলাদেশ 147টা দেশে ওষুধ রপ্তানি করে। আমাদের মরহুম জাফরুল্লাহ চৌধুরী কিংবা জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম, তাদের কিন্তু এই জাতীয় ওষুধ নীতি প্রণয়নে ব্যাপক ভূমিকা ছিল। অনেকেই বলেন যে এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মূল উদ্যোগ নিয়েছিলেন, এরশাদের আমলে এটি হয়েছিল। তো সেই থেকে সেই ওষুধ নীতিতে কিন্তু এই যে বিদেশি কোম্পানি তারা যে অপ্রয়োজনীয় ওষুধগুলো তৈরি করত, এগুলোর ব্যাপারে কিন্তু একটা নিয়ন্ত্রণ আনা হয়। একটা মানসম্মত ওষুধ ক্রয় ক্ষমতার ভেতরে থাকতে হবে, এবং যখন দেশীয় কোম্পানিগুলো ওষুধ উৎপাদনে গেল, তখন কিন্তু তারা এখানে বিনিয়োগ করলো অনেক, এবং ওষুধের দাম কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এলো। এবং তখন তারা আইডেন্টিফাই করেছিল যে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় ওষুধ কোনগুলো এবং অতি অত্যাবশ্যকীয় ওষুধ কোনগুলো, এগুলো 100-র বেশি একটা লিস্ট ছিল। তো 1994 সালে 117টা ওষুধ ছিল এসেনশিয়াল ওষুধ বা অত্যাবশ্যকীয় ওষুধ হিসেবে। সেই 94 সালের পর থেকে আজ পর্যন্ত সেই তালিকাটা কিন্তু আপডেট করা হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট এসে সেই 117 তালিকাটা বাড়িয়ে প্রায় 297টা ওষুধকে তারা অত্যাবশ্যকীয় ওষুধ হিসেবে একটা তালিকা করে। এটার কারণ হলো 94 সালের পর থেকে এই যে প্রায় 32 বছর, এই 32 বছরে বাংলাদেশে ওষুধের প্যাটার্ন কিন্তু বেড়ে গেছে। এখন আগের যে কোনো সময় চাইতে ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, ক্যান্সার বলেন, হার্ট ডিজিজ বলেন, স্ট্রোক বলেন, অনেক কিছু বেড়েছে। সো এই জটিল অসুখগুলোর ওষুধও কিন্তু এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় ঢুকানো হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই মাসের শুরুতে এই তারেক রহমানের সরকার, তারা এই যে রিভাইজ যে তালিকা করা হয়েছে 297টা অত্যাবশ্যকীয় ওষুধ, সেটি তারা বাতিল করে দিয়েছে। তারা বলছে যে এই জাতীয় ওষুধ অ্যাডভাইজারি কমিটি আছে একটা, সেই উপদেষ্টা কমিটির অ্যাপ্রুভাল নেওয়া হয়নি, সুতরাং এই তালিকা বাদ। যদি উপদেষ্টা তালিকাদের অ্যাপ্রুভাল না নেওয়া হয়ে থাকে,
তালিকা যদি যৌক্তিক হয় তাহলে তো নতুন করে যে উপদেষ্টা পরিষদ হয়েছে সেইখানে কিন্তু এটা অ্যাপ্রুভ করা যেত। আজ পর্যন্ত সদ্য গঠিত যে জাতীয় ওষুধ অ্যাডভাইজার কমিটি, তাদের কোনো মিটিং হয়নি। একটা জরুরি তালিকা তারা বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়ে দিয়েছে? কারণ এই এসেনশিয়াল লিস্টটা যখন করে যে এই ওষুধটা জরুরি বা অত্যাবশ্যকীয় ওষুধ, প্রয়োজনীয় ওষুধ, তখন তার দামটা সরকার নির্ধারণ করে দেয়। তার উৎপাদন খরচ এবং মুনাফা একটা হিসাব করে, অর্থাৎ যে ওষুধটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় সেটি এই লিস্টে ঢোকে এবং তার দামটা ফিক্স থাকে। তো এখন যেহেতু ওই লিস্টে আর এই ওষুধগুলো থাকছে না, সেহেতু এই দামগুলো আর সরকার ফিক্স করতে পারছে না। অর্থাৎ ওষুধ কোম্পানির মধ্যে যে ওষুধ শিল্পে একটা সিন্ডিকেট অলরেডি গড়ে উঠেছে এবং এখন এই সিন্ডিকেট ইচ্ছা মতো দাম বাড়াবে। তার মানে দিনের শেষে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, আর এই সিন্ডিকেট যে মানুষের পকেট কেটে টাকাগুলো নেবে তার একটা ভাগ চলে যাবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং এমনকি তার উপরেও আছে। কারণ এই সরকারের অতীত হলো কমিশন 10%, অনেক কিছু আমরা শুনেছি তারেক রহমানের সাথে নামে। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই সরকার পলিসি লেভেলে এমন একটা ব্যবস্থা করছে যাতে সাধারণ মানুষের আরো ক্ষতি হয়। এমনিতেই একটা গবেষণায় দেখা গেছে যে সমস্ত চিকিৎসা ব্যয়ের প্রায় 65% হলো মানুষ ওষুধ কেনার পেছনে ব্যয় করে। মানে আপনার যদি টোটাল ট্রিটমেন্ট কস্ট 100 টাকা হয় তাহলে 65 টাকাই হবে আপনার ওষুধ কিনতে গিয়ে। আর এখন এই অত্যাবশ্যকীয় লিস্টে এই প্রয়োজনীয় ওষুধগুলো ঢুকানো হলো না, যার ফলে ওষুধ কোম্পানিগুলো এখন প্রাইস নিয়ে ইচ্ছা মতো খেলবে এবং এর ফলে গরিব আরো গরিব হবে, মধ্যবিত্ত আরো গরিব হবে এবং সাধারণ মানুষ ভুগবে। কিন্তু যেখানে কমিশন আছে, যেখানে নগদ নারায়ণ আছে, সেখানে এই সরকার সাধারণ মানুষের কথা অতীতেও ভাবেনি, এখনো ভাবছে না। আরেকটি যেটি কথা বলছিলাম, এই রংপুরের যে 4টি খুন, গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী, তার স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে আগামী চক্রবর্তী এবং আয়ুষ চক্রবর্তী, এই 4টি খুন, এই খুন নিয়ে এখন কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। যে কোনো একটা অপরাধ হলে, বিশেষ করে হত্যাকাণ্ড হলে, সেখানে পোস্টমর্টেম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেখানে ফরেন্সিক এক্সামিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, আলামত সংগ্রহ করা, তার এক্সামিন করা। কিন্তু এই সরকার দেখলাম ঘটনা ঘটবার পরপরই দুজন ছেলেকে ইয়াবা সেবী বলে তাদের মুখে স্বীকারোক্তি এনে পুরা দায়টা তাদের উপরে চাপিয়ে দিল। অথচ পোস্টমর্টেম করেছে যিনি, তার সময় যে ডোম উপস্থিত ছিল, সে বলছে যে প্রীতিলতা চক্রবর্তী এবং আগামী চক্রবর্তী দুজনেরই যোনিতে বীর্যের উপস্থিতি পাওয়া গেছে। ইট ইন্ডিকেটস যে তারা হত্যার আগে, খুন হবার আগে ধর্ষিত হয়েছিলেন। তাদের মুখ বিকৃত, তাদের জবাইয়ের চিহ্ন পাওয়া গেছে। অথচ সরকার তাড়াহুড়া করে তাদের লাশটা দাহ করবার ব্যবস্থা করা হয়েছে এবং ডাক্তারকে দিয়ে তারা একটি অসম্পূর্ণ, অস্পষ্ট পোস্টমর্টেম রিপোর্ট লিখিয়েছে। আপনাদের একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই যে 2016 সালের 1 জুলাই যে হলি আর্টিজান রেস্টুরেন্টে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে একজন জঙ্গি ছিল নিব্রাস ইসলাম। সেই নিব্রাস ইসলাম এই হলি আর্টিজানে আক্রমণ করার আগে সে ঝিনাইদহে ছিল এবং সে ঝিনাইদহে থাকাকালীন দুজন পুরোহিত, তারপরে অন্য ধর্মের গুরু এবং বেশ কয়েকজনকে খুন করা হয়েছিল এবং ওই সকল খুনের সাথে এই নিব্রাস জড়িত ছিল। এই রংপুরের হত্যাকাণ্ডের প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে এটা স্বাভাবিক কোনো হত্যাকাণ্ড নয়, এটা জঙ্গিদের দ্বারা সংগঠিত একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই যে রংপুরে ঘটলো সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার, এটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। আমি আশঙ্কা করছি যে সেপ্টেম্বর অক্টোবরে দেশে এই ধরনের খুন খারাপি অনেক বেড়ে যাবে, জঙ্গিদের তৎপরতা অনেক বেড়ে যাবে। তাহলে সরকার কেন এদের প্রশ্রয় দিচ্ছে? সরকার কেন প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে? ইট ইন্ডিকেটস যে সরকারও এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা না থাকতো তাহলে এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ
এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতো না। এবং যে পুলিশের যে কর্মকর্তাটি কাঁদলেন, বোঝাই যাচ্ছিল যে এই কান্নাটি একটি মেকি কান্না। সরকার সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছে, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। এবং একটি সূত্র জানালো যে ঢাকা শহরে এই মুহূর্তে 24,000 জঙ্গি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এই জঙ্গিরা আজ হোক কাল হোক বর্তমান সরকারকেও টার্গেট করবে, অন্তত বর্তমান বিশ্বের বাস্তবতা তাই বলে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য। তো প্লিজ আপনাদের বারবার অনুরোধ জানাই যে সাবস্ক্রিপশনটা করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বলুন সাবস্ক্রিপশনটা করতে। এতে এই যুদ্ধটায় জিতা সহজ হবে। আপনার ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করলেন যে হঠাৎ করে আমি কেন বললাম, যেখানে সবাই বলতেছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ, সেখানে আমি কেন বললাম ছাত্রদল ক্যাডার। এটা তো আপনাদের সকলের মাথায় একটা চিন্তা। তো সেই চিন্তাটা ভাঙার জন্য আসলে আমি আপনাদের বলছি, ভিডিওটা যদি একটু লম্বা হয় তারপর আমি অনুরোধ জানাবো পুরো শুনুন। পুরা যদি না শুনেন তাহলে অর্ধেক বা একটু শুনে আপনি বুঝবেন না আসলে কাহিনী কি। কারণ অনেক পেচিদা পেজ আছে, জিলাপির পেজ, জিলাপিতে 2.5 পেজ, আর এই মাবুদের ভিতরে আছে 3.5 পেজ। মাবুদ নাম কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছি তো ওনাকে কেন ছাত্রদল ক্যাডার বললাম। এই ভদ্রলোক, এই যে আমাদের মাবুদ, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। অবভিয়াসলি উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, গুড ক্লাস স্টুডেন্ট ছিলেন। তবে উনি ছিলেন কি জানেন, উনি ছিলেন মহসিন হল বা সূর্য সেন হল, দুইটার যে কোনো একটা হইতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না আপনাকে যে কোন হল, তবে হয় মহসিন হল নয় সূর্য সেন হলেই ছিলেন। এবং তিনি ছিলেন ওই সময় তৎকালীন সময়ে ছাত্র দলের বিশাল ক্যাডার, আবার ছাত্র দলের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন কিন্তু। এবং ডাকসুর মেম্বার ছিল না না ছিল সেটা জানেন, কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিল। এবং তিনি ছিলেন ছাত্র দলের সরাসরি ক্যাডার। সেই ক্যাডার থাকা অবস্থায় উনি ওখান থেকে অনার্স মাস্টার্স সব কিছু পাশ করেন। এর পরে ওনারা বিসিএস দিয়ে উনি পুলিশের চাকরি পান হচ্ছে যে মের 31 তারিখ 2001 20তম বিসিএস, 20তম বিসিএসে উনি 2001-এ ওনার চাকরি হয়। ঠিক আছে, এই হচ্ছেন যে উনি মাবুদ সাহেব। কেন ওনাকে ছাত্রদল ক্যাডার বলছি সেটা আপনারা বলে দিয়েছি। মহসিন হল বা সূর্য সেন হলে উনি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন ওখানে উনি ছাত্রদলের ক্যাডার হিসেবে সর্বোচ্চ পরিচিত ছিলেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ওনাকে 2 থেকে 3 বার এই নারীঘটিত, বিভিন্ন নারীঘটিত মানে বান্ধবীদের নিয়ে শোয়া ঘটিত বহু কর্মকাণ্ডে ওনার এটা বদনামি আছে। ওই সময়কার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। এবার আসি বাকি, দেখেন আপনাদের একটু দেখা আমি লিখে রাখছি, কারণ সবগুলো কথা মনে রাখতে পারবো না, বুড়ো হয়ে গেছে তো। সুতরাং আপনাদের একটু লেখা থেকে পড়ে পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন যে কাহিনীটা কি। উনি রংপুর মেট্রোপলিটন পুলিশ সরকারি ওয়েবসাইটে ওনার যে নাম আছে হচ্ছে যে মোহাম্মদ আব্দুল মাবুদ, সরকারি ওয়েবসাইটে। তবে ওনার নিকনেম হচ্ছে দুলাল। ওনার নিকনেমটা হচ্ছে যে দুলাল, নিকনেম, মাবুদ সাহেবের নিকনেম। তো উনি সবাই ওনাকে মাবুদ নামে চেনে, আব্দুল মাবুদ নামে চেনেন। তো মোহাম্মদ আব্দুল মাবুদ সম্পর্কে এই পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো আছে, উনি হচ্ছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস 20তম বিসিএস পুলিশ ক্যাডার, সেটা আগেই বললাম 20তম পুলিশ ক্যাডার 31শে মে 2001-এ উনি জয়েন করেছিলেন। এরপর তো ট্রেনিং মেনিং আছে না। তো উনি 20তম পুলিশ ক্যাডার, বর্তমানে হচ্ছে যে পদমর্যাদা ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে যোগদান করেন 26শে এপ্রিল 2026 রংপুরে। হ্যাঁ, এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতি 2025 সালের 26শে নভেম্বর।
কত 25 সালের 26শে নভেম্বর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে। বিভিন্ন প্রতিবেদন, অনেক প্রতিবেদনে বলা হয় যে তার পদোন্নতি দীর্ঘ সময় আটকা ছিল। কেন ছিল সেটাও বলছি আপনাদেরকে। আরপিএমপি কমিশনার হিসাবে মেয়াদ 2026 সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, 12ই আগস্ট তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে পদায়নের সিদ্ধান্ত হয়। একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পরিবর্তন, এখানে সময়ের ব্যাপার গুরুত্বপূর্ণ। 12ই আগস্ট 2026 তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়। এরপর 25শে আগস্ট 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে তাকে পরিবর্তন, রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসাবে ডিআইজি মাহবুব রশিদকে দায়িত্ব দেওয়া হয়। মানে ওনারা সবাই মাহবুব রশিদকে, ঠিক আছে। তো এগুলা নিয়ে তো আলোচনায় আছেই, কিন্তু এখন আসেন মোহাম্মদ আব্দুল মাহবুদ, কেন উনি সারদাতে ছিলেন, কেন ওনার পদোন্নতি বন্ধ ছিল, কেন উনি 2024-এর 5ই আগস্টের পরে তরতর করে বহুত কিছু করেছেন। সরকারি গ্যাজেটের যে নথি, সেখানে মোহাম্মদ আব্দুল মাহবুদ যখন অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ওনাকে ট্রান্সফার করেছে, রাজশাহী হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু একটা বিভাগীয় মামলা ছিল। তদন্তকারী কর্মকর্তারা যে অভিযোগগুলো করেছে প্রাথমিকত প্রমাণ, হ্যাঁ, অভিযোগগুলোর মধ্যে কি ছিল? বিভাগীয় মামলা। কেন উনি সারদাতে ছিলেন সেটা বলছি আপনাকে। এটা হচ্ছে উনি হোয়াটসঅ্যাপ এবং ইমুতে তার সহকর্মী মহিলাদেরকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমূলক মেসেজ পাঠাইতেন, এবং একজন এএসআই এর মাধ্যমে উনি ওনার সাথে কর্মরত রোজিনা নামক একজন মহিলাকে উনি ওনার চেম্বারে বারবার ডাকায় পাঠাইতেন, এবং ওই মহিলার সাথে আরো কি কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে, মাহবুদ, হ্যাঁ, উনি জানে। তো রোজিনাকে এভাবে হয়রানি করার অভিযোগ, অন্য এক নারী এসআইকে মোবাইল ফোনে দেওয়া বিষয়কে কেন্দ্র করে অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মরত অবস্থায় কৈফিয়ত তলব, ব্যবস্থা গ্রহণ এবং উদ্দেশ্যপ্রণোদিত আচরণ করার অভিযোগ আছে। মানে মহিলা সম্বন্ধে উনি ওনার আশপাশের জুনিয়র মেয়ে মহিলাদেরও ছাড়েন নাই। কি চরিত্রের এরা! কি বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ওনার সেম গন্ডগোল হয়েছিল। সরকারি নথিতে বলা হয় তদন্তের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলো তার লিখিত জবাব, আত্মপক্ষ সমর্থন, ব্যক্তিগত শৃঙ্খলা রেকর্ড এবং অন্যান্য নথি বিবেচনা করে কর্তৃপক্ষ তাকে যথেষ্ট সতর্ক করে বিভাগীয় মামলা দায়ের হতে অব্যাহতি দেন। অর্থাৎ একটি চূড়ান্তভাবে চাকরিচ্যুত বা গুরুত্বপূর্ণ শাস্তিতে গড়ায় নাই আর কি। অতএব এটিকে এভাবে বলা সঠিক যে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, কিন্তু মামলায় ওনাকে পানিশমেন্ট না করে ওনাকে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু পুলিশ। কেন ছাড় দেওয়া হয়েছিল, কি হয়েছিল, সেটাও আপনাদের বলছি আমি। তাহলে এখন বলা যায় কি, ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল না, বিভাগীয় মামলা ছিল। হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হয়েছে কিন্তু কোনো মামলা হয় নাই, ছেড়ে দিছে। তো ওনার যে নাম, ওইটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মাহবুদ, পেশা বাংলাদেশ পুলিশ, ব্যাজ 20তম বিসিএস, পুলিশ পরিচিতি বিপি নাম্বার 7301008226, বর্তমান পদায়ন রংপুর রেঞ্জের ডিআইজি, সাম্প্রতিক পদ রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এবার আসেন ঘটনাবলী। উনি 2001-এ চাকরিতে জয়েন করেন। 2005-এ উনি যান হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া ওইখানেও সেই নারী গঠিত ব্যাপার স্যাপারের কারণে ওনাকে এক পর্যায়ে গ্রামবাসী ওনাকে ধরে ফেলান। তখন ওনাকে পুলিশ উদ্ধার করে, বিএনপির আমল ছিল। এরপরে ওখান থেকে ওনাকে সরানো হয়। এখন ওনাকে সরানো যখন হয়, তখন একটা কথা বিএনপি প্রচার করে, যেটা নারী গঠিত ব্যাপার না, এটা আসলে জেএমবি গঠিত ব্যাপার, ওই যে বাংলা ভাই গঠিত ব্যাপার, কিন্তু মূলত নারী গঠিত ব্যাপার। তখন ওনাকে 9 মাস মানে ওএসডি করে ফেলা হয় একরকম। চাকরি আছে কিছু নেই, টেবিল চেয়ার কিছু নেই, ওনাকে বাংলাদেশ পুলিশের ইয়েতে নিয়ে যাওয়া হয়, ওএসডি থাকেন। এরপরে আপনার 111-এর সরকার চলে আসার পরে তো একটু চেঞ্জমেঞ্জ হয়। চেঞ্জমেঞ্জ হওয়ার পরে ওনার আবার পোয়াবারও শুরু হয়। এইবার তিনি আবার সেই যে কোথায় ছিলেন উনি, ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়াতে থাকা অবস্থায় কুমিল্লা জোনের এসপি হিসাবে ছিলেন, জোনাল, হ্যাঁ, এডিশনাল এসপি হিসেবে ছিলেন। তারপরে উনি এই অবস্থায়
অবস্থান, ওনার 4টা বিয়ে ছিল। ওই কুমিল্লা জোনের কুমিল্লার আওয়ামী লীগের এক নেতার হাতে পায়ে ধইরা, নামটা বললাম না আপনাদেরকে, আপনার হয়তো ভালো মতন জানতে হবে যে কুমিল্লা জোনের খুব হাই প্রোফাইল নেতা, যিনি আবার বিভিন্ন অত্যাচার নিপীড়ন সম্পদহরণের পেছনে আছেন, যার ওনার উনি নিজে বিশাল এমপি ছিলেন, মেয়ে আবার মিষ্টি বলে নাম, ওনার মেয়েকে মিষ্টি বলা হয়। ওনাদের সাথে ভালো সম্পর্কের সুবাদে ওনার আবার পদায়ন মদায়ন হয়, এটা আওয়ামী লীগের আমলার। তখন উনি আবার প্রচণ্ড বিএনপি জামাত বিরোধী হয়ে যান, ব্যাপক মায়ের ধৈর শুরু করেন, এগুলা কইরা টইরা। এরপরে যাবার 2012 সালে আবার সে নারী গঠিত আকামের কারণে ওনাকে এবার ক্লোজ করে ফেলা হয়, ওনাকে পাঠিয়ে দেওয়ার সারদায়। সারদায় উনি প্রায় 9-10 বছর 11 বছর সারদাতে ছিলেন, ওখান থেকে নেওয়া হয়নি। 2024-এর 5ই আগস্টের পরে উনি দেখান যে আমি নির্যাতিত, এসে আমি যেহেতু বিএনপি করতাম, উনি তো বিএনপি করতেন, ওই যে সূর্য শর্মা মহসিনালের বিএনপি, সেইখানে যেহেতু এগুলো করতাম, সুতরাং সেখান থেকে এগুলো দেখাইয়া টেখাইয়া। এবং এর আগে যখন উনি যখন ইয়েতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে ট্রান্সফার ছিলেন কুমিল্লাতে, তখন ওখানে তারেক জিয়ার সাথে বেশ কিছু ছবি ছিল, এগুলো টেগুলো দেখাইয়া উনি একরকম বিএনপির নেতাদের সাথে হাত মিলিয়ে আবার আসলেন কোথায়, ফর্মে। এখন ওনাকে পাঠানো হইল কোথায়, উনি ঢাকাতেও বহুত আকাম করছেন, এগুলো নিয়ে ওনার ওই যে বললাম 4 বিয়ে, এগুলো নিয়ে বহুত কিচ্ছা কাহিনী আছে, এগুলো সব বললে আপনার 5 ঘন্টা লাগবে ভিডিও শেষ করতে। ওনাকে পাঠানো হয় রংপুরে। এখন রংপুরে যাওয়ার পরে সেইখানে হয় কি, রংপুরে যাওয়ার পরে গণপতি যিনি মারা গেছেন, যার স্ত্রী সন্তান কন্যা সকলে মারা গেলেন, সেই গণপতি হচ্ছে যে রংপুরের ওই অঞ্চল, গণপতি সাহেব যেখানে থাকেন ওই অঞ্চল পুরোটা হিন্দু অধ্যুষিত গ্রাম, ওইটা ছোট্টখাটো গ্রাম। ওইখানে গণপতিকে সবাই সম্মান করে অ্যাজ এ শিক্ষক। এবং হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যে শিক্ষক, যেমন মুসলমানদের মধ্যে যেমন ওই যে ইমাম সাহেব হইলে আমরা সবাই সালাম দিই ইসলামাকে, হুজুর ইসলামাকে, হিন্দুদের মধ্যে শিক্ষককে খুব সম্মান করে ওনারা, শিক্ষিত মানুষ শিক্ষক সকলও ওনারা মানে। সুতরাং ওনার স্ত্রীর এক বান্ধবীর একটা জায়গা, এইটা দখলে যাইতে পারতেছে না, কিনছিল এই 5ই আগস্টের পরে 2024-এ, এটা দখলে যাইতে হতো কারণ ওখানে জামাত নেতার লোলুপ্ত দৃষ্টি, জামাত নেতা ওইটা ক্যাপচার করে রাখছিলেন, এটা দখলে যাইতে পারতেছে না। তখন ওই মানে গণপতির সাহেবের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বান্ধবী যেহেতু, ওনারা ধরলেন, ধৈরা যাইয়া কই গেলেন, এই পুলিশ সুপার মাহবুদ সাহেবের কাছে। মাহবুব সাহেব সব বুঝা টুজা ঠিক আছে, এই করবো সেই করবো এগুলা কইরা টইরা উনি করলেন কি, প্রীতিলতা চক্রবর্তী সেই বান্ধবীর সাথে উনি ওই চরিত্র তো আগে, ওনার সাথে একটা সম্পর্ক হইল, উনি বিভিন্ন সময় রাইতে মেসেজ করেন, দিনে মেসেজ করেন, অফিসে আসতে করেন, এই করবে। এর ভিতরে কিছু হয়েছে কিনা আল্লাহ মাহবুদ জানে, ঠিক আছে। এগুলো নিয়ে আবার কথাবার্তা হইতে হইতে এক পর্যায়ে একবার গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী উনি এই মাহবুদ সাহেবের কাছে যাইতে না পারা ওনার মেয়েকে দিয়া বান্ধবীকে পাঠাইছেন। ওনাকে মেয়েকে দেখার পরে এই ছাত্রদল ক্যাডারের মাথা ঘুরে গেছে, কারণ মেয়ে তো প্রচন্ড শিক্ষিত, মাস্টার্স পাস করা একটা মেয়ে, প্রচন্ড শিক্ষিত, এবং সে এবার মেয়ের দিকে পড়ছে। এইটা নিয়ে সে কিন্তু 2-3 বার গণপতি সাহেবরে ডাকাইছে বিয়া করবে, কিন্তু গণপতি সাহেব রাজি হন নাই বিয়ে করাইতে, যে হিন্দু তুই মুসলমান তুই বিয়ে করছিস অমুক তমুক, বহু জোর জবরদস্তি করছে। আপনি একটা ভিডিও হয়তো খেয়াল করবেন, অনেক জায়গায় আছে, ফেসবুকে একটু খোঁজ করলেই পাবেন, যে গণপতি সাহেব একবার তার ভাতিজির জামাইরে বলছিলেন, ভাতিজি মানে ওনার ভাইয়ের মেয়ে, কিরকম ভাই ওইটা জানি না ভাই, মেয়ের জামাইরে বলছিলেন যেটা সমস্যায় আছি, তো এই সমস্যাটা কি হবে জানি না, তবে সমাধানের চেষ্টা করতেছি, মানে ওই যে মেসেজ টেসেজ কি এগুলো আর কেউ জানে না এখন এগুলো। এখন যে বেরোতেছে আসলে মূলত ওনার টার্গেট ছিল গণপতির মেয়ের প্রতি, কারণ গণপতির প্রীতিলতার প্রতি ওনার কোনো ইয়ে নাই, প্রীতিলতার বান্ধবীর উনি আগেই অলরেডি কিছু করছে, হয়তো এরা এখন নাইও, রংপুর ছেড়ে দিছে। এ মেয়ের প্রতি ক্ষোভ ছিল, কিন্তু মেয়েরে কোনো মতে বাগে আনতে পারেনি, আর বাগে আনতে না পারাই পরবর্তীর বাকি ঘটনাগুলো ঘটাইলেন এই ক্যাডার। এবং আজকে থেকে তো আপনারা হাজার হাজার ভিডিও দেখতেছেন, চিল্লাইতেছে যে কারেন্ট কাটলো কে, পানি দিয়া সব দিয়া ফেলাইছে, কারণ ওই মার্ডারে একদম 100% গ্যারেন্টি থাকেন পুরোটাই এই মাহবুদ সাহেব সহ বাকি 2-3 জন 4 জন জড়িত ছিল। এবং যদি ইয়ের কথা সত্য হয়, কার কথা,
ডোমের কথা যদি সত্য হয় যে বীর্য পাওয়া গেছে, তাহলে ওই বীর্য যদি এখন মাবুদের লগে ফ্রি অ্যান্ড ফেয়ার চেক করা হয়, 100% গ্যারান্টেড এটা মাবুদার। কারণ এখন এই মাবুদের এগুলাকে লুকানোর জন্য, যেহেতু সে একদিকে বিএনপি ক্যাডার, অন্যদিকে জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে কার লগে, জামাত এমপির লগে, সব কিছু মিলাইয়া এখন বিএনপি সাম রাখি না কুল রাখি। কারণ বিএনপি যদি এগুলা বাদ দেয়, বিএনপি যদি অরিজিনাল পথে চলে, জমাত যাইব খেপা, জমাত এমপি খেপে গেলে আবার বিএনপির আমলে যেই সব নারীগঠিত গন্ডগোল করছে এগুলো সব মার্কেটে চলে আসবে। সব কিছু নিয়ে এখন পুলিশ, বিএনপি, জমাত এক জায়গায়, গণপতির বিচার, গণপতির মেয়ে হত্যার বিচার, আর এই মাবুদের লালসার কারণে একটা পরিবার যে মৃত্যু মুখে গেল, এইটা থেকে এই বিচার হবে কিনা সেটা আল্লাহ জানে, মাবুদা আল্লাহ জানে। এই হচ্ছে যে মাবুদের লুচ্চামির মূল কাহিনী। তো আজকে মতো এইখানে বিদায় নিচ্ছি। তবে এই ঘটনার পেছনে আসি বাকি আরো অনেক কিছু আস্তে আস্তে প্রতিদিনই আপনাদের একটা না একটা কন্টেন্টে কিছু কিছু করে আপনাদেরকে দিতে থাকবো। সে পর্যন্ত আমি রাশেদ আপনাদের কাছে বিদায় নিচ্ছি।